গল্প নিরুপম যাত্রা। লেখক জীবনানন্দ দাস। পরদিন সকালবেলা নিজেকে বড্ড বোকা মনে হলো। একটা দিন মিছিমিছি মাটি করেছে সে। কমলা যা খুশি তা লিখুক গিয়ে, কিন্তু দেশ তো কমলার নয়। মা রয়েছেন, কেতু কুকুরটা আছে, নিরঞ্জন আছে, খোকা আছে, শ্মশানে বাবার ইশারা রয়েছে, পথে ঘাটে কত চেনা লোক, বাড়ির পূব দিকের অশ্বত্থ গাছটা। প্রভাত সকালবেলায় তার জিনিসপত্র গুছিয়ে ঠিকঠাক করে রাখলো। বাকি শুধু বিছানা বাঁধা, খাওয়া দাওয়া সেরে একটু গড়িয়ে নিয়ে বেডিংটা বেঁধে ফেলবে সে। 2:30টার সময় স্টেশনের দিকে রওনা দেবে। আর বেরোলো না কোথাও সে। চায়ের দোকানে অবধি গেল না। চাকরকে দিয়ে বাইরে থেকেই চা আনিয়ে নিল। বিছানায় শুয়ে খবরের কাগজটা অনেকক্ষণ ধরে পড়ছিল। হঠাৎ পায়ের শব্দে কাগজ সরিয়ে তাকিয়ে দেখল চশমা চোখে একটি ছেলে এসে তার চৌকির কাছে এসে দাঁড়িয়েছে। প্রভাত, আপনি কাকে চান? আপনি কি প্রভাত বাবু? হ্যাঁ। কার্তিক বাবুকে আপনি চেনেন? চিনি। ছেলেটি প্রভাতের চৌকির ওপর বসে। আমি 3rd ইয়ারে পড়ি। তিনি আমাকে পড়াতেন। কয়েকদিন হলো দেশে গিয়েছেন। 3 মাসের ভেতর বোধহয় ফিরবেন না আর। সামারটা দেশেই কাটাবেন। ছেলেটি একটু চুপ করে বললে, তা আপনার ঠিকানা দিয়ে গেলেন আমার কাছে। বললেন যে আপনি খালাস মানুষ আছেন, টিউশন খুঁজছেন, পড়ানোর অভ্যাস আছে আপনার। ছেলেটি মৃদুভাবে একবার গলা খাঁকড়ে, তা আছে কি? প্রভাত কোনো জবাব দিল না। শুনলাম আপনি 8-10 বছর হলে MA পাস করেছেন, তাই নাকি? কোনো উত্তর না পেয়ে ছেলেটি বললে, হ্যাঁ আমি শুনেছি তাই। ছাত্র পড়াবার অভ্যাস আছে আপনার? ম্যাট্রিক থেকে বিএ অবধি অনেক ছেলেই পড়িয়েছেন নাকি? ছেলেটি কুণ্ঠিত অমায়িক চোখ তুলে প্রভাতের দিকে তাকালো। প্রভাত বালিশে মাথা রেখেই, কার্তিক চলে গেছে নাকি? হ্যাঁ, দেশে গিয়েছেন। কেন? গরমের সময় এই 3-4টা মাস দেশেই কাটান তিনি। প্রফেসর মানুষ, ছুটিও তো কম নয়। আপনাকে 3 মাস পড়াতে হবে, তারপর কার্তিকবাবু আসবেন। এই 3 মাসের জন্য অনেক টিউটরই তো পেতে পারেন আপনি। ছেলেটি একটু বিস্মিত হয়ে প্রভাতের দিকে তাকালো। সামান্য একটা টিউশন পাবার জন্য কাঠপিঁপড়ের মতো মানুষের দঙ্গল কতবার তাদের বাড়ি দেউড়িতে ধর্ণা দিয়েছে। কলকাতা শহরের আধা আধি লোকের মাথা তার ভেতর খুঁজে পাওয়া যায়। আর এ মানুষটিকে নিজে যেচে সে কাজ দিতে এসেছে, আর তার এই রকম জবাব। প্রভাত, দেখুন আমার বড্ড অবসন্ন বোধ হয়। কেন বলুন তো? আজ আমার দেশে যাবার কথা ছিল। ও, সেখানে কারো অসুখ করেছে বুঝি? প্রভাত, কারো অসুখ না করলে দেশে যেতে নেই? না তা নয় অবশ্যই, তবে আমি ভেবেছিলাম। 4 বছর আমি বাড়ি যাইনি। খোকা আছেন, মা আছেন, স্ত্রী আছে, কেতু বলে একটা কুকুর আছে। এদের দেখতে ইচ্ছে করে না? ছেলেটা একটু হেসে বললে, তাই তো। দুপুরবেলা প্রভাত বিছানা বাঁধা সাদা করছিল। কার্তিক এসে ঢুকলো। প্রভাত চোখ তুলে, তুমি? বাহ, আমি ভেবেছিলাম তুমি চলে গিয়েছ। দার্জিলিং গিয়েছিলাম, ফেরবার পথে আবার কলকাতা হয়ে বাড়ি যাচ্ছি। ও, দার্জিলিং গিয়েছিলে বুঝি? তা দার্জিলিং কেমন জায়গা কার্তিক? বেশ চমৎকার না? একবার গিয়ে দেখতে হবে তো। পয়সাই বা কোথায়? তুমি তো আচ্ছা ইডিয়েট। কীরকম? সমীরকে পাঠিয়েছিলাম তোমার কাছে, তুমি তাকে ফিরিয়ে দিলে যে? ও সে কথা। এমন আহাম্মক তুমি। আমি দেশে যাচ্ছি। কেন? সেখানে কোন উল্লুকের 3 হাত দাড়ি গজিয়েছে যে তোমার না কামালে চলবে না? প্রভাত মাথা নেড়ে, না সে হয় না কার্তিক।
কলকাতায় আর থাকা যায় না। টাকায় কামড়ায় তোমাকে? ছেলেটা মাসে মাসে 30 টাকা করে দেবে তোমাকে, তা দিলেই বা। বেশ তো, মেসের খরচ চলে যাবে তোমার। তা চলে যাবে বটে, এই 4 বছর তো টিউশন করে মেসের খরচ চালিয়ে এলাম। বেশ তো, কি আর করবে, চাকরির যা বাজার, তাতে এইটুকুও তো ছোটখাটো একটা যজ্ঞ ফল, পিতৃপুণ্য ছাড়া জোটে না। তা আমি জানি। এই 3 মাস এই টিউশনটা নিয়ে থাকলে চাকরি খুঁজবারও সুযোগ পাওয়া যাবে। কিন্তু কার্তিক, আমি আর কলকাতায় থাকতে পারি না। কেন? 4 বছর আমি কাউকে দেখিনি কার্তিক। মাকে না, খোকাকে না, খোকার মাকে না। কার্তিক চুপ করেছিল। প্রভাত, কেতু বলে একটা কুকুর আছে, সেটা হয়তো সারা দুপুর চনমন করে ঘুরে বেড়ায়, আমাকে খোঁজে। কে জানে খেতে পায় কিনা। দুজনেই চুপ। প্রভাত, কেতু বেঁচে আছে কিনা সে খবর আমাকে কেউ দেয় না। নিজের স্বার্থের বাইরে মানুষ এত উদাসীন। কার্তিক কেস থেকে একটা সিগারেট বের করে জ্বালালো। প্রভাত, শ্মশানে বাবার ভস্যের উপর গোটা 2 ইট আছে। কে জানে জঙ্গলে ভরে গিয়েছে হয়তো। 2টো ইট শুধু, তার নিচে কি কে জানে। মৃত্যুর পর আমাদের কি হয়? কি হয় কার্তিক? হয়তো ওই টেবিলটা, এই দেয়ালটা, এই সিগারেটের ছাইয়ের মতোই অস্তিত্ব নিয়ে পড়ে থাকি। কিন্তু তবুও একদিন কিছুতেই টিকতে পারি না যেনই। এখানে মাঝরাতে বিছানায় থেকে উঠে বসি, মনে হয় বাবা যেন আমাকে দেশে তার ঘরে গিয়ে বসতে বলছেন। শ্মশানে তার চিতা, বেড় দিয়ে সাপের বিড়ের মতো বন চাড়াল আর মনসা কাটার জল সব, হয়তো বা তার নিচে মৃতের অস্তিত্ব, এই দেওয়ালটা, টেবিলটা, এই ধুলো, এই সিগারেটের ছাইয়ের মতো। কিন্তু তবুও তবুও কার্তিক। কিন্তু কার্তিকের ইচ্ছাই টিকল। 3 মাসের জন্য সমীরকে পড়াবার কাজে প্রভাতকে বহাল করে সে চলে গেলে। 3টি মাস বড় সহজে কাটতে চায় না। একদিন দুপুরবেলা মনে হয় কমলার তো বিশেষ কোনো ব্যাকুলতা নেই মনে, সেই কেমন বিমুখ উদাসীন গোছের মেয়ে মানুষ। কিন্তু খোকাকে আর কেতুকে বড় ফাঁকি দেওয়া হয়েছে। কোথায় ফাল্গুন মাসে দেশে যাওয়ার কথা, এখন চৈত্র ফুরুতে চলল। খোকার ছবির বই, লাটিম আর বেলুন বাক্সর ভেতর পড়ছে। লজেঞ্চুসগুলো গলে গিয়েছে সব। বিস্কুট কেমন মিয়ে নষ্ট হয়ে গেছে, ছাদ কুড়ো পড়ে গেছে। কেতুকে হয়তো এখনো পচা বিড়াল, কাকের মাংস খেতে হয়। সমস্ত দুপুর বাঁশের ঝাড়ের কাছে বসে কচ্ছপের খোলা চিবোয় হয়তো। সমস্ত দিন কুঁই কুঁই করে একা একা ঘুরে বেড়ায় হয়তো। কোনো কাজ নেই, দাম নেই, উপায় নেই, ভিতরের খবর জানাবার কোনো লোক নেই কোথাও। বাস্তবিক একটা কুকুর যখন একটা সাথীহীন হয়ে পড়ে, তখন নিঃসঙ্গ মানুষের চেয়েও ঢের বেশি কষ্ট তার। কে জানে কেতু বেঁচেই বা আছে কিনা। একদিন গোলদিঘিতে ঘুরে 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 অবসন্ন হয়ে রাত্রিবেলা বিছানায় এসে শুয়ে প্রভাতের মনে হয় দেশের বাড়িতে এতক্ষণে মার সঙ্গে আর কমলার সঙ্গে কথা বলে নিস্তার পেয়ে বাঁচত সে। কিন্তু কিংবা নিরঞ্জনকে নিয়ে অশ্বত্থ গাছের কাছে জামরুল আর ঘাসে ডাকা বাঁধানো বৈঠার ওপর বসে রক্তাক্ত সংগ্রাম নিয়ে থেকে ছুটি নিয়ে বৈতরণী পাড়ের স্তিমিত ও নরম অন্ধকারের মতো শান্তি ও আশ্বাসে পাড়াগার রাত্রি। মার চিঠিতে খবর পেয়েছে প্রভাত যে উষা দেশে এসেছে। প্রভাতদের পাশের বাড়ির অক্ষয়বাবুর মেয়ে উষা। আহা, সে এসেছে। আবাল্য তার সঙ্গে মুখের আলাপ রাখেনি কোনোদিন প্রভাত, এমনই লাজুক। কিন্তু কত দিন ধরে এই মেয়েটিকে দেখে এসেছে প্রভাত, নম্র, স্নিগ্ধ, বিচক্ষণ, নিস্তব্ধ। অন্ধকার রাতে কাঁঠাল হিজলের জঙ্গলের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকতে যেমন ভালো লাগে, এই মেয়েটিকেও তেমনই লাগে। 2 বছর পর উষা দেশে ফিরল, অথচ এই সময়ে নিজে সে দেশে থাকতে পারল না। রাতে গান গাওয়ার অভ্যাস এই মেয়েটির, রোজ রাতেই সে গায়। কেমন গভীর আত্মনিবেদন, আত্মসমর্পণের গান, নারীর সজীব সাধক হৃদয়ের থেকে উচ্ছিত হয়ে উঠেছে, তাই এমন নিবিড় ভাবের সরস। এবারও কি উষা গায় এখানে গভীর রাতে মেষের ঝি
শৈরবীর গলা ক্ষণ করে ওঠে। ম্যানেজারের সঙ্গে ঝগড়া না ইয়ার্কি ঠিক বুঝতে পারা যায় না। রাতের অনেক কটা মুহূর্ত, অনেক সময়, ঘন্টার পর ঘন্টায় কর্কশ, বৈচিত্র্যহীন, মূল্যহীন গলা নিজের ঢাক পিটিয়ে চলে। অবাক হয়ে ভাবে, জীবনের বিচিত্র নিয়ম এমন রাতে। একদিন সন্ধ্যার সময় টালিগঞ্জের দিকে হাঁটতে হাঁটতে দেশের শ্মশানের কথা মনে হয়। বাবার মঠের কাছে গিয়ে বসতে ইচ্ছে করে। চৈত্রের করুণ বাতাসের ভেতর দিয়ে কে আসে? উড়ো শুকনো পাতা, সুরকি, কাঁকড়, খড়। হ্যাঁ, বাবার গলাও যেন সেই দূর শ্মশান থেকে যেন ডাকছেন, খোকা, তুমি আমার কাছে এসে একটু বসো, আমি শান্তি পাই। কলকাতার পথে পথে হতভাগা ছেলে, তুমি বা কতদিন এই মনের অশান্তি নিয়ে কাটাবে? চৈত্রের বাতাস উড়ে ভেসে চলে যায়। টালিগঞ্জের থেকে পায়ে হাঁটতে হাঁটতে ট্রাম, বাস, ট্রাক, গ্যাস লাইটের এক বিপুল উন্মাদনার ভেতর এসে পড়ে প্রভাত। কি নিয়ে এত উন্মাদ? এতে কার কি লাভ? দেখতে দেখতে 3 মাস প্রায় শেষ হয়ে এলো। সমীর একদিন বললে, আপনি স্কুলের মাস্টারি পেলে নেন। তা নেই অবশ্যই। কোথায়? আপনার ভয় নেই? কলকাতা ছাড়তে হবে না? প্রভাত মাথা নেড়ে, না, কলকাতা তো আমার এমন একটু প্রিয় জিনিস নয় সমীর। প্রভাত একটু চুপ থেকে, এক সময় পথঘাট একেবারে দুঃসহ হয়ে ওঠে। যে কোনো জায়গায় পালিয়ে যেতে পারলে আমি বাঁচি। মাস্টারিটা কলকাতায় অবশ্যই, বাবার স্কুল, বাবার সেক্রেটারি। তা বসে আছেন, নিন না। প্রভাত কোনো উত্তর দিল না। সমীর, 6 মাসের জন্য কাজ, ডিসেম্বর অবধি করবেন? প্রভাত, ভাবছিলাম দেশে যাব। দেশে তো সবসময় যেতে পারেন। মনসা কাশিং গচ্ছতি, মনসাবাবু কাশি যায় না, মনে মনে কাশি যায়। কেন, ট্রেনে স্টিমারে তো যেতেই বা কি বাধা? বাধা আমি নিজেই। কি রকম? নিজেকে যতটা প্রেমিক মনে করি ততটা আমি নই। তাই যদি হতাম তাহলে সেই যে 3 মাস আগে বিছানাপত্র বেঁধে যাচ্ছিলাম, চলেই যেতাম। কেউ আমাকে ঠেকিয়ে রাখতে পারত না। সময় একটু চুপ থেকে, কিছু মনে করবেন না, আপনার দাম্পত্য জীবন বেশ নির্বিবাদ, মানে সুখের, কি বলেন? প্রভাত একটু হেসে, বাহ, একথা জিজ্ঞেস করো কেন তুমি? আপনাদের স্বামী স্ত্রীর সম্বন্ধ বেশ শান্তির তো, যেমন সচরাচর হয়। সমীর একটু চুপ থেকে হেসে বললে, আপনি বলছিলেন কিনা নিজেকে যতটা প্রেমিক মনে করেন ততটা নন, সেজন্যই কেমন কৌতূহল হলো, জিজ্ঞাসা করলাম। পুরুষ মহিলা সম্বন্ধ নিয়ে আমি একটা আলোচনা করছি, প্রবন্ধও লিখছি। প্রভাত একটু হেসে, আজকালকার ছেলেরা আমাদের চেয়ে ঢের প্রদীপ্ত হয়ে উঠেছে। এই বয়সে আমরা তেঁতুল বিচি নিয়ে খেলা করতাম। প্রভাত একটু চুপ থেকে, প্রেম বলতে তোমরা নরনারীর নানান রকম সম্পর্ক বোঝো, কি বলো সমীর? কিন্তু আমি ঢের জিনিস বুঝি। স্বামী স্ত্রী সম্বন্ধই শুধু নয়, দেশের মাঠ, পথ, সেই স্কুলের বাড়ি, অসত্য গাছটা, খোকা বা কেতু। স্কুলের কাজ নেবার কোনো ইচ্ছে ছিল না প্রভাতের, কিন্তু মানুষের সাংসারিক লাভ ক্ষতির ব্যাপার প্রভাতের চেয়ে সমীর ঢের বেশি ভালো বোঝে। প্রভাতকে ছাড়ল না, একেবারে তার বাবার কাছে নিয়ে গেল। তার কথা মতো কাজটার জন্যে একটা দরখাস্ত করতে হলো। 35 টাকা মাইনের কাজ, 6 ঘন্টা পড়াতে হয়। 5-6 দিন মাস্টারি করার পর প্রভাত কমলার চিঠি পেল। কেতু মরে গেছে, খোকারও হুপিং কাফ, রক্ত আমাশয়। কিন্তু স্কুলে প্রভাত মাস্টারি পেয়েছে শুনে কমলা খুব খুশি। কমলার এ চিঠি পাওয়ার পর অনেকটা দিন প্রভাত স্কুলের থেকে ফিরে নিজের ঘরে অবিশ্রান্ত পায়চারি করতে করতে ভাবত, জীবনের ব্যবসাবোধ মেয়ে মানুষের কি ভয়াবহ। এমন অবসাদ বোধ হয়। সারাটা দিন হাতে খড়ি মাটির রং লেপে থাকে। স্কুলের থেকে ফিরে এসে ধীরে ধীরে সেগুলো ঝেড়ে ফেলে প্রভাত। একদিন সন্ধ্যার সময় বেড়াতে বেরিয়ে কোটের পকেটে হাত দিয়ে দেখে 2-3টে চকের স্টিক।
ব্ল্যাকবোর্ডে লিখতে লিখতে পকেটেই ফেলে রেখেছিল না জানি কখন। ইতিহাস, জিওগ্রাফির কয়েকখানা টেক্সট জোগাড় করে নিতে হয়। দিন রাতের অনেকটা সময় এই বইগুলো নেড়ে চেড়ে দেখতে হয় তার। ভালো করে ম্যাপ আঁকা শিখতে হয়। ইতিহাসের সন তারিখ মুখস্থ রাখতে হয়। মাঝে মাঝে রাস্তার ওপারে পানওয়ালার দোকানে গিয়ে তাকিয়ে ভাবে, কেতু গেল মোড়ে, কেউ ঠেকিয়ে রাখতে পারলো নাকি, কেউ ঠেঙিয়ে মারল নাকি, নিজে থেকেই মরে গেল। প্রভাত বাড়িতে না যেতেই মরে গেল, একটু অপেক্ষাও করতে পারল না। আর ফিরবে না কোনো দিন, কোনো দিনও ফিরবে না। আর ফিরবে না কোনো দিন, কোনো দিনই ফিরবে না। বাস্তবিক কোনো দিনই ফিরবে না আর। জিওগ্রাফি, ইতিহাস যত সোজা মনে করেছিল সে তা নয়। সে কবে 18-20 বছর আগে স্কুলের নিচের ক্লাসে এসব পড়েছিল সে। এসবের একটা কথাও কি এখন মনে আছে তার? ইতিহাস ও ভূগোলের অসংখ্য রাশি রাশি ব্যাপার ও বিষয়ের সমাবেশ বিচার বিশ্লেষণের অপেক্ষা করে না, কল্পনারও না, কবিত্বের না, স্মরণ শক্তির ওপর জুলুম করে শুধু। বড্ড অবসাদ বোধ হয়। এক এক দিন ক্লাসে ভূগোল ও ইতিহাসের নানান রকম খুঁটিনাটি ভুল নিজেই সে করে ফেলে। ছেলেরা বড় একটা ধরতে পারে না, কিন্তু নিজের মনের কাছে বড় লজ্জা পায় সে। কিন্তু সবচেয়ে মুশকিল অঙ্ক নিয়ে। উপরের ক্লাসে জ্যামিতি পড়াবার ভার তার উপর। ছেলেরা কঠিন কঠিন এক্সট্রা নিয়ে এসে হাজির হয়। কাজেই বাড়িতে বসে গত 3 মাস অনেক আটঘাট করে তৈরি হয়ে যেতে হয় তাকে। ইংরেজির মানুষ প্রভাত, অথচ তাকে ইংরেজি পড়াতে দেওয়া হয় না। একদিন মাস্টারমশাইকে সে, আমাকে ইংরেজি পড়াতে দিন। তা হয় না। কেন? আপনি যার জায়গায় এসেছেন তিনি হিস্ট্রি, জিওগ্রাফি, জিওমেট্রি পড়াতেন। প্রভাত, তিনি কি পাশ করেছিলেন? LT। হেডমাস্টার কাগজপত্র নাড়তে নাড়তে গম্ভীরভাবে, তাছাড়া তিনি টেকনিক্যাল স্কুলেও পড়েছিলেন, একবার গলা খাঁকড়ে নিয়ে। ড্রিল করাতেও পারতেন। হেডমাস্টার প্রভাতের দিকে তাকিয়ে কথা বলেন না। কেমন একটা রাশভারী চাল বজায় রাখেন ও পড়াবার কাজের থেকে অফিসের কাজই তার বেশি। অনেকটা সময় বসে নিজের কি একটা কম্পোজিশনের বইয়ের প্রুফ দেখেন, নতুন ম্যানুয়াল লেখেন। লম্বা কালো দাড়ি, সোনার চশমা, পরেন সাদা প্যান্টালুন, গলাবন্ধ তসরের কোট, বুক পকেটে থেকে সোনার চেন ঝুলছে। স্কুলের পাঁচিলের কাছে একটা কৃষ্ণচূড়ার গাছ, সমস্ত স্কুলটার ভিতর এই যেন একটা জীবন। আর এই ছেলেরা। কিন্তু মাঠ প্রান্তরের কুয়াশার বিস্তৃতি, কাঁচ পোকা নীল কাজল স্নিগ্ধ বট, অসংখ্য ডালপালা গুড়ি জড়িয়ে, অজগরের মতো সহস্র ধারা লতা, মৃদু বেগুনি ফুল, লাল বটফলের দিকে সহস্র শালিক, কোকিলের কৌমার্য ভার, আনন্দ, বিশাল অসত্য পাকুড় হিজল, জামের ডালপালার ফাঁকে রাত্রির তারা, জ্যোৎস্নার চাঁদ, দিনের অপরিমেয় আকাশের গন্ধ, চটবাবলার জঙ্গল ও ঝিঁঝির ডাকের ভিতর মানুষ হয়েছিল যারা, সেই সব ছেলেদের কথা মনে পড়ে। এদের মুখের দিকে তাকালে তাদের কথা মনে পড়ে কেবল। তারা কত অন্য রকম। দেশের বাড়ির সেই স্কুলটা চোখের সামনে জেগে ওঠে। সেই 20 বছর আগের অমূল্য, বিজন, অবিনাশ, রুক্মিণী। দিনের পর দিন কেটে যায়। মার চিঠিতে জানা যায় হেমন্ত কিছুদিন হলো দেশে ফিরে এসেছে। এখনও সে সেই মঠেরই সন্ন্যাসী। অনেক জায়গা ঘুরেছে, মাথা মুড়োনো, গেরুয়া কাপড় গায়ে, পায়ে একটা কাঠের খড়ম। আহা, হেমন্ত তাহলে দেশে ফিরল আবার। সেই সময় দেশে থাকলে বেশ হতো। দেশের স্কুলেই তারা দুজনে পড়েছিল। হেমন্ত 1 ক্লাস উপরে পড়তো। কলেজে উঠে এসে সন্ন্যাসী হয়ে বেরিয়ে যায়। স্কুলে থাকতে একটা ঘড়ি দিয়েছিল প্রভাতকে সে। রোজ শেষ রাতে অন্ধকার থাকতে থাকতে প্রভাত হেমন্তকে ডেকে নিয়ে বেরোতো সেই 1 ক্রোশ দূরে মধুমুখী দিঘির থেকে পদ্মফুল তুলবার জন্য। পথে একটা শিয়াল একদিন রুখে এসেছিল দুজনকে। সে কি ঊর্ধ্বশ্বাস দৌড় প্রভাতের। পিছনে হেমন্ত ছুটতে ছুটতে চেঁচাচ্ছিল,
ওরে প্রভাত, থাম থাম, শেয়ালটা পালিয়ে গেছে, থামবি না রে। প্রভাতের মাকে মা বলে ডাকত। কতদিন কত কাজে অকাজে প্রভাতের কাছে এসেছে সে। কলেজে উঠেই খুব টলস্টয় পড়তো হেমন্ত। টলস্টয়ের উপন্যাস নয়, অন্য বইগুলো। দেখে শুনে প্রভাত এমন ঠাট্টা করতে থাকে, তাকে কদম ফুলের মতন চুল ছাড়ত, বিছানার চাদর গায়ে দিত। বিস্তর নিরস নিষ্ঠুর বই পড়ত সে, কিন্তু নিজে খুব হাসি তামাশা মজলিসের লোক ছিল। একদিন কলেজে তাকে আর দেখা গেল না, সেই থেকে সন্ন্যাসী। হেমন্তের জীবন একটা শ্মশানের খালের কিনারে রহস্যময় ফণি মনসার জঙ্গলের মতো গেল ন্যাড়া হয়ে, নিস্তব্ধ হয়ে। বছর 5 আগে হেমন্ত যখন দেশে এসেছিল, প্রভাত ওকে কমলার সঙ্গে আলাপ করিয়ে দেয়। কমলা প্রণাম করল না, কিন্তু হেমন্ত খুব হৃদয়ের প্রসাদে আশীর্বাদ করল, একেবারে ঘোমটার ওপর 5টি আঙুল চেপে। তারপর বললে, যাক, নাকের ডাগা অবধি ঘোমটা টানোনি যে, এই জন্য তোমাকে ঢের ধন্যবাদ। কমলার ঘোমটা নিঃসংকোচে ধরে টেনে সিঁথির সিঁদুর অবধি উঠিয়ে দিল সে। বললে, তোমরা যে কথা বলবে, মেঝে ফেটে যাবে। কমলা বললে না কিছু, কিন্তু বুঝলাম হেমন্ত আবার বাকশক্তি ফিরে পেয়েছে। ও শব্দ ব্রহ্মে তার খুব বিশ্বাস। হেমন্ত, তোমাদের এই চিৎপটাং কাঁঠাল কাঠের পিঁড়ির মতো ভাবগতিক দেখে ইচ্ছে হয় যে কোথাও লুকিয়ে যাই। গতবার বলেছিল, পাঞ্জাব, মিরাট, পেশোয়ার, অমরনাথ, বদ্রীনাথের দিকে চললাম রে ভাই। ফিরব কিনা শঙ্করই জানেন। বাস্তবিক দেশে ফিরেছে সে এবার। দেশের চণ্ডী মণ্ডপ, বারোয়ারি তলা, বৈঠকখানা, পথ ঘাট, মাঠ প্রান্তর জমিয়ে রাখবে সে কয়েকদিন। দিনের পর দিন যায়, 2 মাস চলে গেল, আরও 4 মাস বাকি। মা লিখেছেন, খোকা বেশ গাইতে পারে। কমলা লিখেছে, খোকা পড়াশুনো করে না কিছু, ঘরে থাকে না মোটে, সারা দিন কামার পাড়ায় টই টই করে বেড়ায়। নচ্ছার ছেলেদের সঙ্গে মেশে, রোজই পাড়ার ছেলেদের লাথি কানমলা খেয়ে আসে। ছেলেটার যেন মা বাবা নেই। সেদিন পায়ে একটা মাদার কাটা ফুটিয়ে আনলো। পড়তে পড়তে চিঠিটা রেখে দেয় প্রভাত, চুরুটটা জ্বালিয়ে নেয়। এই তো বেশ। সেই 6 মাসের নিঃসহায় শিশু ক্রমে ক্রমে মানুষ হয়ে উঠছে, মুহূর্তে মুহূর্তে জীবনের সঙ্গে পড়িয়ে লাভ করছে। প্রায় 5 বছর আগে যে ছোট্ট টুকটুকে পা দুটো দেখে এসেছিল সে, আজ তা কাটা ফুটিয়ে নেবার মতো উপযুক্ত হয়ে উঠল। কে জানে, ভবিষ্যতের কোনো এক ভয়ঙ্কর যুদ্ধে এই পা হয়তো ট্রেঞ্চের ভেতর ছুটে বেড়াবে। এরপর নিজের জীবন সংগ্রামও প্রভাতের কাছে অনেকটা লঘু বোধ হয়। কিন্তু রাতের বেলায় মনের ভেতর কেমন যেন করতে থাকে প্রভাতের। কমলা লিখেছে, ছেলেটার যেন মা বাবা নেই। সারা দিন কত ছেলের তত্ত্বাবধান করে প্রভাত, আর নিজের ছেলেটা পথে পথে ঘুরে মরে। আরও গভীর রাতে প্রভাতের মনে হলো, 5 বছর আগে লাল তুলতুলে ছোট্ট যে 2 পা সে দেখে এসেছিল, ছোট্ট 2 হাত দেশে গিয়ে এবার আর সে সব দেখবে না। সে ছেলেকে কথায় কথায় কোলে তুলে নেওয়ার একটা অসভ্য জিনিস হয়ে দাঁড়াবে। খোকা তা প্রত্যাশাও করবে না। বাপ লজ্জিত হবে, ছেলে নিজেই লজ্জা পাবে সবার চেয়ে ঢের বেশি। আদর করতে গেলে এড়িয়ে যাবে, ছুটে পালিয়ে যাবে ছেলেটি। আদর করবেই বা কি? সেই নরম বিচিত্র শত পাই বা কোথায় খোকার? সেই রেশমের মতো চুল, টুলটুলে গাল, কোথায় গেল সেসব? খোকার জীবনের কে এমন ভয়াবহ মুণ্ডচ্ছেদ করলো, প্রভাতের কোনো অনুমতির জন্য অপেক্ষাও করল না? মানুষের জীবনের গতি বড় তীব্র। কমলার মুখও হয়তো এতদিনে থুবড়ে পড়েছে। মাও না জানি কতখানি বুড়ো হয়ে গেছেন। সমস্ত রাত মেষের বিছানায় শুয়ে থেকে একটার পর একটা কথা ভাবতে থাকলো প্রভাত। একটা কথাও মানুষকে ভরসা দেয় না, কেমন করে তোলে। পরদিন সকালবেলা কিছুতেই আর উঠতে পারা যায় না যেন। সমস্ত শরীর পুড়ে যাচ্ছে, গায়ে কেমন অসহ্য ব্যথা। কিন্তু তবুও স্কুলের বেলা হতে না হতেই উঠে বসল প্রভাত। কিছু না খেয়েই বাসে করে স্কুলে চলে গেল। প্রথম 2 ঘন্টা কোঁকাতে কোঁকাতে পড়িয়ে নিজেকে কেমন অমানুষ বলে বোধ হতে লাগলো প্রভাতের। নিজের উপর এ কি অত্যাচার তার? মানুষ কি স্কুল মাস্টারি করবার জন্যই বেঁচে থাকে নাকি? ঘন্টা বাজতেই হেডমাস্টারের কাছে ছুটি চাইল সে। হেডমাস্টার
আপনার টেম্পোরারি কাজ, 2 ঘন্টা পড়িয়েই ছুটি। কেন, কি হলো আপনার? বড্ড অসুখ করেছে। অসুখ তো করবেই, আমাদের লোক বড্ড কম। এখনই তো অসুখের সময়, অসুখ না করলে চলে। এত কাজ করে কে? প্রভাত দাঁড়াতে পারছিল না। হেডমাস্টার, কি আর করা, চান অসুখ যখন করেছে কাল 2-1 ঘন্টা বেশি পড়িয়ে দেবেন বরং। মেসে ফিরে প্রভাত ঠিক করলো আজই সে দেশে চলে যাবে। বাক্স বিছানা গোছাতে গোছাতে প্রভাত ভাবল, মানুষ যদি এক মুহূর্ত অন্যমনস্ক হয়ে পড়ে তাহলে জীবন তাকে মনে করে অপদার্থ সব। সময় আসে শকুনের মতো উড়ে, তাই আসে তাই আসে। এ 5 বছর ধরে কি করে এত অসতর্ক অন্যমনস্ক হয়ে পড়ল সে? জীবনের হাতে এত প্রতারণা সহ্য করলো, এত অসম্ভব অদ্ভুত ব্যাপার কি করে যে ঘটে। কিন্তু এই সৃষ্টি যার কাছে আতুর ঘরের জননীর মতো মমতা প্রত্যাশা করা অসম্ভব, যা অন্ধ অবসাদে চলে, অন্ধকারে ভাঙা সর্পিল সেতুর মতো নিঃসহায়তার নির্মমতায় করে অপপ্রয়োগ, নিরবিচ্ছিন্ন অপচেষ্টায় সানিয়ে ওঠে। বিছানা বাঁধতে বাঁধতে প্রভাত ভাবল, মানুষ কদিনই বা বাঁচে না বেশি দিন। টাকা কড়ি সফলতাও খুব কম মানুষের জীবনেরই হয়, কিন্তু কয়েকটা ভালোবাসার জিনিস আমাদের জন্য সে রেখে দেয়। সেসবের থেকে বিচ্ছিন্ন হয়ে থেকে লাভ কি? অন্ধকার সে অসংস্থিতি, খেয়াল যার এত অন্ধ, সে কখন কি কঠিনতা করে বসে তার কি কোনো নিশ্চয়তা আছে? আরও একটা দড়ির দরকার। প্রভাত খাটের নিচে থেকে একটা মস্ত বড় লম্বা দড়ি বের করে বিছানাটা বাঁধতে বাঁধতে ভাবল, এ 5 বছর জীবনটাকে নেড়েচেড়ে দেখলাম। সংসারে যারা সফল হবে তাদের জাত আলাদা, ভালোবাসার চেয়ে সফলতাই তাকে ভালোবাসে বেশি। আমার ঠিক উল্টো, প্রেম দাক্ষিণ্য মমতার ঘরানা গন্ধেই তৃপ্ত। যে যা ভালোবাসে সেই জিনিসেরই আরাধনা করা উচিত তার। নিজের জীবনটাকে ভুল বুঝে মিছিমিছি অন্ধ হয়ে ঘুরে কি লাভ? দেশের বাড়িতে একা মণিহারি দোকান খুলে বসবে সে, কিংবা দেশের স্কুলে একটা মাস্টারির চেষ্টা দেখবে। বিছানা বাক্স বাঁধা হয়ে যাবার পর শরীরটা ভালো লাগতে লাগলো, জ্বরটা যেন চলে গেছে। প্রভাতের চিন্তার গতি আবার অন্য পথ ধরল। চেয়ারে এসে সুস্থির হয়ে চুপ করে বসল, একটা চুরুট ধরে নাড়াচাড়া করতে লাগলো। ভাবল, হুজুকে কোনো কাজ করা উচিত নয়। জীবন হচ্ছে লড়াইবাজ বাজ পাখির বিশাল আকাশ এবং সংগ্রাম, উচ্ছল আসানি লাভ, বিরাট পরিবিস্তৃত আকাশের মতো এই জীবন। যারা দুর্বল তারা পিছিয়ে পড়ে, মায়া মমতার দোহাই পাড়ে। জীবনের ভেতর বিধাতার খেলা দেখে, শুধু অনিয়ম দেখে, উচ্ছৃঙ্খলতা দেখে। তা নয়। চুরুটটা জ্বালিয়ে এক টান দিয়ে প্রভাতের মনে হলো, জীবনকে হয়তো বিধাতার আস্তাকুর মনে করে চুপ করে থাকে যারা, তাদের ক্লান্তি গ্লানি বেদনা সমস্তই নিজেদের তৈরি জিনিস। তারা উপলব্ধি করতে ভয় পায়, জীবন মৃত হয়ে থাকতে ভালোবাসে। অলসতাকে তারা ভাবে প্রেম, ভিক্ষাকে ভাবে দাক্ষিণ্য। মানুষের জীবনের আবহমান স্রোতের ভিতর যে সুন্দর নিয়ম আছে তাকে উপেক্ষা করে মাছির ডিমের মতো। এই সংসারে কোটি কোটি জন্মায়, তারা কোটি কোটি গুড়িয়ে যায়। প্রভাত চুরুটের টান দিতেই ভাবল, 5 বছর বসে প্রাণপাত করে জীবনের সমস্ত অপচয় অপবিন্যাসের থেকে দূরে থেকে জীবনটাকে যেখানে এনে দাঁড় করিয়েছি, আমি এ খুব ভরসার পথ। নীলমণিবাবুর স্কুলে 4 মাস ধরে বেশ একাগ্রতার সঙ্গে কাজ করেছি, কখনো কর্তব্য অবহেলা করিনি। বেশ সুনাম হয়েছে আমার। ছেলেরা খুশি, মাস্টাররা খুশি, সেক্রেটারি খুশি, হেডমাস্টারও বিমুখ নন। চুরুটের ছাই ঝেড়ে ফেলে প্রভাত স্বীকার করে নিল, কাজ পাকা হয়ে যাবে তার। বিছানা খুলতে খুলতে ভাবল, পাকা হয়ে গেলে 40 টাকা মাইনে হবে। 40 টাকার একটা পাকা কাজ নিয়ে কলকাতায় বসে সে অন্য চেষ্টা করবে। হয়তো আরেকটা MA দেবে, হয়তো থিসিস লিখবে, হয়তো বিটি পড়বে। প্রভাত বিছানাটা পুরোপুরি খুলে ফেটে নিল। বিছানায় শুয়ে শুয়ে সমস্ত দুপুর সমস্ত বিকাল সে ঢের উজ্জ্বলতার ও জীবনের সুবিন্যাসের স্বপ্ন দেখল। সন্ধ্যার মুখোমুখি জ্বর এলো আবার। সংসারের বাজ পাখি নয়, চড়ুই পাখি, শালিক পাখি, এই উদাসী করুণ সংসারের কর্তব্য সংগ্রাম নিষ্পেষিত যুবক ক্রমে ক্রমে জ্বরে বেহুশ হয়ে পড়তে লাগলো।
খুব খিদে পেল। খোকার জন্য প্রায় 7 মাস আগে সেই যে কয়েকটা খুচরো বিস্কুট কিনেছিল, বাক্সর থেকে সেগুলো বের করে আনলো প্রভাত। গুনে দেখলো 15খানা। এখন মিয়ে তুলোর মতো হয়ে গেছে, খেতে কেমন খড়ি মাটির মতো লাগে, কোনো স্বাদ নেই, কিন্তু তবুও কয়েকখানা খেলো সে। বাকিগুলো বিছানার একপাশে ছড়িয়ে রইল। লজেঞ্চুসগুলো গলতে গলতে শেষে একসময় চট বেঁধে শক্ত হয়ে রয়েছে। দু একটা খুঁটে মুখে দিয়ে ডান কাতে শুয়ে লজেঞ্চুসের মোড়কটা অনেকক্ষণ হাতের ভেতর রেখে দিল সে। লজেঞ্চুস, বিস্কুট, খোকা, সেই যে 7 মাসের আগের সেই বিছানা বাক্স বাঁধা বাড়ি যাবার আয়োজন, দেশের বাড়ি, সেই কেতু যে দিল ফাঁকি, সেই খোকা যার শিশুত্ব নষ্ট হয়ে গেল, সেই মা যার নিজের হাতে লেখা চিঠি আর আসে না। 3 মাস ধরে নিয়েছেন বিছানা। বাবার চিতার ওপর বিষাক্ত সাপের মতো কেলেকাটা খেলছে যে। একটা ডগা ছিঁড়ে পরিষ্কার করবার পর্যন্ত কোনো লোক নেই। সেই অশ্বত্থ গাছটার পরপর 2জন লোক গলায় দড়ি দিয়ে মরেছে বলে সেই গাছটাকেই নাকি কেটে ফেলেছে। অপরাধ হলো গাছের? এমন সবুজ ফলন্ত গাছকে কেউ কাটে? এবার গিয়ে ভালো দেখে আবার একটা অশ্বত্থের চারা গাছ লাগাতে হবে, কিন্তু কতদিনে বাড়বে বিধাতা জানেন। বড় আস্তে বাড়ে। কমলার সামনের মাড়ির 5-6টা দাঁত পড়ে গেছে। বা কেমন দেখায় তাকে, ছাই দিয়ে দাঁত মাজে। কতদিন প্রভাত তাকে আমের কুচি ডাল দিয়ে দাঁত মাজতে বলেছে। বাস্তবিক কেতু আর নেই। মা বিছানার থেকে নামতে পারেন না আর। নিরঞ্জন ধোপার খবর কেউ লেখে না। মরল নাকি? কমলা ফোঁকলা দাঁতে দিনরাত কথা বলছে, খোকাকে শাসাচ্ছে, হয়তো হাসছে, কে জানে, কাঁদছেও হয়তো। একই রকম যেন হয়ে গেল। জীবন যেন তাড়াতাড়ি সাঙ্গ করে দিতে চায় নিজেকে। প্রভাতের বুকের ভেতর কেমন যেন শূন্য বোধ হয়। বড্ড কষ্ট লাগে কমলার জন্য। কেতুর সঙ্গে মাঠে, জঙ্গলে, উঠানে, কোথাও কোনো দিন আর দেখা হবে না। এসব অনেক কথা ভাবতে ভাবতে শরীরটা কেমন অবশ হয়ে আসে। লজেঞ্চুসের মটর কটা হাতের থেকে খসে পড়ে যায়। লাল নীল লজেঞ্চুসগুলো বিছানায় গড়াগড়ি খেতে থাকে সারা রাত ছটফট করে। সকালবেলায় যখন সে মারা গেল, তখন তার অসুখের খবর কেউ জানে না।